আরিশ খন্দকার যখন চারকোল কলারে বন্ধ স্যুটটা পরে হলরুমে ঢুকলো, তখনও তার কাঁধে বাহিরের বৃষ্টির পড়া দুই এক ফোঁটা জল চকচক করছিল। সে অনুষ্ঠানের হোস্টের দিকে তাকালো না, সে বড় বড় ইনভেস্টর দিকেও তাকালো না, এমনকি সে এমন পুরুষদের দিকেও তাকালো না যারা ইতিমধ্যে তার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য কোটটায় ঠিক করে দাঁড়িয়ে আছে। তারা হিসাব করছিল মুখে সেরা হাসিটা ফুটিয়ে কিভাবে একটা পরিচয়ে বিজনেসের রূপ দেওয়া যায়। সে শুধু আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য পুরো রুমের মানুষ কিছুই যেন বুঝলো না। আরিশ আমার দিকে তাকিয়ে হাসলো। এটা কোনো আনুষ্ঠানিক হাসি ছিল না। বিজনেস ম্যাগাজিনে কভারে থাকা সে মাপা হাসিটা ওইটা ছিল না। ওইটা ছিল একদম আসল হাসি, যেটা আমি রোজ সকালে দেখি। যখন ও ব্যালকনিতে এসে দেখে এক কাপ ঠান্ডা চা পাশে নিয়ে আমি মগ্ন হয়ে বই পড়ছি। যে হাসিটা প্রতিনিয়ত আমাকে অনুভব করায় দীর্ঘ এতগুলো বছর পর লোকচক্ষুর আড়ালে থাকার পরও কোনো একজন মানুষ আমাকে খুঁজে পেয়েছে। সে আমার দিকে এগিয়ে আসলো, ধীর পায়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। আরিশের প্রতিটা কদমের সাথে সাথে রাফসানের মুখ থেকে কি যেন হারিয়ে যাচ্ছিল। প্রথমে হারিয়ে গেল আত্মবিশ্বাস, তারপর বিদ্রুপের ভাব, তারপর পুরো মুখের রংটাই পরিবর্তন হয়ে গেল। আরিশ যখন আমার পাশে এসে দাঁড়ালো, রাফসানের মুখকে এমন দেখা যাচ্ছিল ওনার নিজের আয়নায় অপরিচিত মানুষকে হুট করে দেখার মতো। আরিশ কাছে যে আমাকে বলল, সরি, একটু আমার দেরি হয়ে গিয়েছে। আমি আরিশের দিকে তাকিয়ে বললাম, তুমি তো বলেছিলে 5 মিনিট। আরিশ তখন উত্তরে বলল, ঢাকার ট্রাফিক জ্যাম তো মিলিয়নটাও ভয় পায় না। পুরো হল রুমে মৃদু একটা হাসির রোল পড়ে গেল, কিন্তু সেটা ছিল নার্ভাসের হাসি। হল রুমে সবাই আমাদের দিকে তাকিয়ে। আরিশ এবার রাফসানের দিকে ঘুরলো, রুক্ষভাবে নয়, নাটকীয় ভাবে নয়, যতটুকু দরকার। আরিশ রাফসানকে বলল, মিস্টার আহমেদ। রাফসান চোখের পলক ফেললো। রাফসান বলল, আপনি আমাকে চেনেন? আরিশের মুখের হাসিটা তখনও স্বাভাবিকই ছিল। বলল, আমাদের অফিসে প্রতি সপ্তাহে যারা প্রপোজাল পাঠায় তাদের বেশিরভাগই আমি চিনি। রাফসান শুকনো ঢোক গিলল, অবশ্যই স্যার। আমি আসলে আমাদের লজিস্টিক এক্সপেনশন নিয়ে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছিলাম। রাফসানের কথা শেষ হতে না হতে আরিশ হাতটা উঁচু করে রাফসানকে থামিয়ে দিল, বলল, আজকের রাতটা এসব কথার জন্য না। আরিশ আমার নিজের হাতটা তার হাতের মধ্যে গুটিয়ে নিল। আরিশ সবসময় এই কাজটা করে। আশেপাশের অবস্থা যখন একটু বেশি রুড হয়ে যায়, তখন ওর হাতটা আমার হাতের মধ্যে গুটিয়ে ফেলে। আমার আঙ্গুলগুলো আরিশের আঙ্গুলের মাঝখানে গিয়ে আটকে গেল। উষ্ণ, বিশ্বস্ত একটা স্থান। হোস্ট তখনই তার কর্তব্যের কথা মনে করে বলে উঠলেন, প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম আরিশ খন্দকার এবং ওনার সহধর্মিণী অনন্যা খন্দকার। সহধর্মিণী কথাটা যেন রেশমি কাপড়ের নিচে লুকিয়ে থাকা পুরো হলরুমে ছড়িয়ে গেল। নাবিলার মুখের হাসিটা সবার আগে মিলিয়ে গেল। রাফসান আমাদের জোড়াহাতের দিকে তাকিয়ে রইল। রাফসান একবার আমার দিকে, একবার আরিশের দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল, তবে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। পিছন থেকে কে যেন ফিসফিস করে বলছে, ওনার স্ত্রী। আর একজন বলল, অনন্যা আরিশ খন্দকারকে বিয়ে করে। তারপর নিষ্ঠুর একটা কণ্ঠ ভেসে আসলো, রাফসান কি জানতো না? না, রাফসান কিছুই জানতো না। কারণ ডিভোর্সের পর রাফসান নিশ্চিত করেছিল যে সবাই যেন তার গল্পটাই শোনে, আর আমি নিশ্চিত করেছিলাম আমার গল্পটা কেউ যেন না শুনে। আমাদের বিয়ের কোনো ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি। আমাদের জীবনে নতুন কোনো অধ্যায়ের মোমেন্ট আমার কলেজ গ্রুপগুলোতে কখনো আমি জানতেও দিইনি। আদালতে প্রমাণ জমা দেওয়ার মতো আমার পুরনো সহপাঠীদের কাছে আমার বিয়ের কোনো প্রমাণ জমা দেইনি। আমি শুধু চুপ করেছিলাম। আর এই নীরবে বেঁচে থাকাটা যে রাফসানের জন্য প্রতিশোধ হয়ে উঠেছিল, রাফসান তা চিন্তাও করতে পারেনি। আরিশ আমার আলতো করে পিঠে হাত রাখলো, যাবে? আমি বুঝেছিলাম আরিশ কি বলতেছিল। রুম ভর্তি মানুষ, স্টেজে আমার হাত ধরে আরিশ উঠানোর চেষ্টা করছে। আমি মাথা দিয়ে হাঁ বললাম। আরিশের হাত ধরে রাফসানের পাশ কাটিয়ে স্টেজে যাওয়ার সময় নাবিলা যতক্ষণ তার হাত টেনে ধরেনি, রাফসান ততক্ষণ হাঁ করে তাকিয়েছিল। নাবিলা যখন হাতটা টেনে ধরে, আমি অনুভব করলাম কে যেন ফিসফিস করে বলছিল, অনন্যা। তবে আমি ঘুরে তাকাইনি। স্টেজ থেকে হলের আলোটা খুব তীব্র আর উষ্ণ ছিল। প্রতিটা মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরনো বন্ধু, পুরনো বিচারক আর পুরনো গালমন্দ করা মানুষগুলো, যারা একটা সময় আমার পতন দেখে মজা নিয়েছিল। যে মানুষগুলো কোনোদিন জানতে চায়নি আমি কেমন আছি, কারণ রাফসানের বলা বানানো গল্পটাই তারা সবচাইতে বেশি বিশ্বাস করেছিল। আর এবার মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, তবে এই অনুষ্ঠানে স্পন্সর করার পর আমি নিজেকে ইনভাইট করেছি। সবাই হেসে উঠল। আরিশ তখন নিজের মতো করে আস্তে আস্তে বলতে শুরু করলো, অনন্যার সঙ্গে আমার দেখাটা ছিল একদম অলৌকিক, তবে আমাদের ভালোবাসা ছিল অনেক বেশি জটিল। অনন্যার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, আরিশ বলল, আমাদের কোম্পানিতে অনন্যা ইন্টারভিউ দিতে এসেছিল। যখন সবাই ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছিল তাদের ফলাফল জানার জন্য, সে তখন 15 মিনিট যাবৎ ব্যাখ্যা করেছিল কেন প্রতিভাবান নারীরা এমন সিস্টেম ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
যা তাদের উচ্চ আকাঙ্ক্ষাকে সবসময় স্বার্থপর বলে পরিচয় দেয়। আরেশের মুখে কথাটা শুনে আমার গলাটা ভিজে আসলো। সেই দিন ইন্টারভিউয়ের কথাটা মনে পড়ে গেল। সেদিন আমার পরনে ছিল আকাশি রঙের একটা শাড়ি। আত্মবিশ্বাস ছিল ধার করা। সেই দিন আমি ৫ জন এক্সিকিউটিভের সামনে বসে ভাবছিলাম, আমি যদি ব্যর্থ হই নিজের সত্তা নিয়ে ব্যর্থ হব। আরিশ আমার দিকে একটু তাকিয়ে হাসলো। সে একমাত্র ব্যক্তি ছিল যে আমাদের ফাউন্ডেশনের ক্যান্ডিডেট ভুল ছিল ধরিয়ে দিয়েছিল। কয়েকজন মৃদু হাসলো। চাকরিটা ওই পেয়েছিল। আরিশ বলল, এজন্য নয় যে সে আমাদেরকে ইমপ্রেস করেছিল, বরং সে আমাদেরকে বাধ্য করেছিল নিজেদেরকে আরো উন্নত করতে। আমাদের মনে ইতিবাচক একটা ভয় তৈরি করে। হলের পরিবেশটা আরো সহজ হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম রাফসান বারের কাছে দাঁড়িয়ে আছে, আর নাবিলা রাফসানে একটা হাত ধরে রেখেছে আর একটা হাত সুরক্ষা স্বরূপ পেটের সামনে দিয়ে রেখেছে। রাফসান কারো দিকে তাকিয়ে নাই, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো ভালোবাসা ছিল না, না ছিল কোনো অনুশোচনা। সেই হিসাব তার চোখে আমি দেখতে পাচ্ছিলাম, যেটা আমি দীর্ঘ ৮ বছর আগে তার চোখে দেখেছিলাম। কোনটা আমাকে মানুষের সামনে অপমান করা যাবে, আর কোনটা গাড়িতে বসার পর আমাকে অপমান করা যাবে। এই লাইভ স্টোরিটার ৩য় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।